ঠিক আছে, আমি পোলারাইজেবিলিটিটা স্টার্ট করি। হ্যাঁ, আগের দিন তো সেই আমরা কি করছিলাম, ক্লাউসিয়াস মসত্তি করে আমরা দেখলাম যে করলাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা কিনা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, তার সঙ্গে পোলারাইজেবিলিটি যেটা একটা স্ট্রিক্টলি মাইক্রোস্কোপিক প্রপার্টি, তাদের একটা মানে প্রচন্ড ভদ্রসভ্য টাইপের রিলেশন আছে। ক্লাউসিয়াস মসত্তি স্টাইলের ইকুয়েশন ফিজিক্সে ইনফ্যাক্ট খুব কম আছে, যেখানে হচ্ছে মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের একেবারে একটা খুবই ভালো দেখতে জাস্ট একটা যোগ বিয়োগ মার্কা রিলেশন, এরকম ইকুয়েশন অ্যাকচুয়ালি ফিজিক্সে খুব কমই আছে। এনিওয়েজ, তো দিস রিলেটস dielectric constant to polarizability। এখন এই পোলারাইজেবিলিটি জিনিসটা পোলারাইজেবিলিটি জিনিসটা খুব মানে ফান্ডামেন্টাল কনসেপ্ট, কেননা ইলেকট্রিক ফিল্ড যে কোনো অ্যাটম বা মলিকিউলকে কিভাবে এফেক্ট করছে সেটা ডাইরেক্টলি পোলারাইজেবিলিটি দিয়েই বোঝা যাচ্ছে আসলে, মানে কতটা ভালো পোলারাইজ করতে পারছে। একটা ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলাম, তার ফলে যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হলো সেইটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল, এইটাই তো ডেফিনেশনটা। তার মানে পোলারাইজেবিলিটিটা হচ্ছে ডাইরেক্ট প্যারামিটার আর কি, যেটা দিয়ে আমরা ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড অন আ মেটেরিয়াল এটা মেজার করতে পারি। তো তো সেটাই আজকের ক্লাসটার ওই রাফলি পোলারাইজেবিলিটি নিয়েই। পোলারাইজেবিলিটি 3 রকমের হতে পারে। দেয়ার আর 3 কাইন্ডস অফ পোলারাইজেবিলিটি। 1 নম্বর ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, 2 নম্বর হচ্ছে আয়নিক পোলারাইজেবিলিটি, 3 নম্বর হচ্ছে ডাইপোলার পোলারাইজেবিলিটি। কোনটা কি? ইলেকট্রনিকটা তো ইজিলি বুঝতে পারবি। ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট of electron shell relative to nucleus। আয়নিকটা বোঝা যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ নাম থেকে ক্লিয়ার, চার্জড আয়ন with respect to other ions। ডাইপোলার হচ্ছে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আগেই প্রথম দিন বলছিলাম যে ইনডিউসড হতে পারে, পার্মানেন্টও থাকতে পারে। প্রথম দুটোতে দেখা যাচ্ছে যে ইনডিউসড একটা ব্যাপার আছে, কেননা ডিসপ্লেসমেন্ট রিলেটেড পোলারাইজেবিলিটি গুলো। আর লাস্ট যেটা ডাইপোলার পোলারাইজেবিলিটি, সেইটা হচ্ছে ইট ইজ ডিউ টু molecules with permanent electric dipole moment।
দ্যাট ক্যান চেঞ্জ, মানে ওরিয়েন্টেশনাল, সোজা কথা, ওরিয়েন্টেশন ইন অ্যান অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এই পার্টটা হচ্ছে ওরিয়েন্টেশনাল, আর এই দুটো হচ্ছে ইনডিউসড। মানে ম্যাগনেটিজমের সঙ্গে কম্পেয়ার করলে এইটা কিছুটা ডায়াম্যাগনেটিজমের মতো প্রথম দুটো, আর এই 3 নম্বরটা হচ্ছে প্যারাম্যাগনেটিজমের মতো। ওকে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু বলে দিই ক্লাউসিয়াস মসস্তি রিলেটেড, সেটা হচ্ছে যে আচ্ছা এইটা কি তোরা জানিস যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের স্কোয়ার হয়? এটা তোরা কি পড়েছিস বা কোনোদিন কোনো কিছুতে পড়েছিস এই রিলেশনটা? এইচএসে ছিল বা কোথাও কি পড়েছিস? না, এটা পড়িসনি। আচ্ছা তারা একটু দেখি, এটা তোরা n ইকুয়াল টু সি বাই ভি, আচ্ছা সি ইকুয়াল টু হচ্ছে 1/√ওভার মিউ নট এপসাইলন নট, ভি ইকুয়াল টু এপসাইলন, ও আচ্ছা এটা এভাবেই আসে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা সহজই আছে। আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন হচ্ছে সি বাই ভি। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ম্যাক্সওয়েলের যে 4টে ইকুয়েশন আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, সেখান থেকে ওই জাস্ট ওই 4টে ইকুয়েশনেরই বিভিন্ন জিনিসের কার্ল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোরা পরে পড়বি, পরের কোনো একটা সেমিস্টারে আছে। তো ম্যাক্সওয়েলের যে 4টে ইকুয়েশন আছে, দ্য 4 ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এই 4টে ইকুয়েশনকেই একত্রিত করলে ওয়েভ ইকুয়েশন পাওয়া যায়। সুতরাং সেখান থেকেই অ্যাকচুয়ালি বলা যায় যে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুটো টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যাবে। এবার এই যে ওয়েভটা পাওয়া যাচ্ছে তার ভেলোসিটি, দিস ইজ দ্য স্পিড অফ লাইট অলসো, মানে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তার ভেলোসিটি হচ্ছে দেখানো যায় যে ইট ইজ 1/√ওভার মিউ নট এপসাইলন নট ইন ভ্যাকুয়াম। এবার কোনো একটা মেটেরিয়ালের মধ্যে, মানে কোনো একটা ডাইইলেকট্রিকের মধ্যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন চেঞ্জ হয় এবং সেখানে মিউ নট এপসাইলন নটের জায়গায় মিউ আর এপসাইলন থাকে। এটাও তোরা পড়েছিস, মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ভ্যাকুয়াম, অনেক বইতে এটা আলাদা করে দেওয়া থাকে, সম্ভবত গ্রিফিথসে সেটাই দেওয়া আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ভ্যাকুয়াম, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ডাইইলেকট্রিক, এরকম করে দুটো আলাদা পার্টে স্প্লিট, মানে আলাদাভাবে দেওয়া থাকে আর কি। সুবিধার জন্য লিখেই দিই, Maxwell's equation in dielectric। হ্যাঁ আচ্ছা, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ডেফিনেশন সি বাই ভি। তো আমি যদি সি আর ভিতে এই যেটা যেটা দেখা যাচ্ছে সেগুলো যদি আমি বসাই তাহলে পাবো মিউ এপসাইলন বাই মিউ নট এপসাইলন নট। এবার কথা হলো যে মিউ এর ভ্যালুটা টিপিক্যাল ভ্যালু ফর মোস্ট অফ দ্য মেটেরিয়ালস, সেটা অলমোস্ট মিউ নটের সঙ্গে ইকুয়াল হয়। অ্যাকচুয়ালি মানে কারেক্ট এক্সপ্রেশন হচ্ছে এইটা, √ওভার মিউ এপসাইলন বাই মিউ নট এপসাইলন নট, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, এবং এটা খুবই ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন, এটার খুব কম, যে মানে ভায়োলেশন জেনারেলি হয়ই না, মিউ আর মিউ নট যেহেতু প্রায় সমান, অলমোস্ট দে আর সেম, সুতরাং এটাকে আমরা লিখতে পারি √ওভার এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ স্কোয়ার রুট অফ এপসাইলন আর।
কত মানে ভালো এই রিলেশনটা, এখান থেকেই মানে ক্লিয়ার কাট আমরা দেখতে পাচ্ছি যে অপটিক্যাল ফেনোমেনাগুলো যে হয় সেটা অ্যাকচুয়ালি কেন হয়। মানে আমি এর আগেই বলছিলাম এটা জেনকিন্স হোয়াইটে এটা খুব ভালোভাবে লেখা আছে, অপটিক্সের একটা বই আছে জেনকিন্স অ্যান্ড হোয়াইট, সেখানেই এটা বলা আছে যে অপটিক্যাল ফেনোমেনাটা আফটার অল কি, অপটিক্যাল ফেনোমেনা ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা, এবং এই যে রিফ্লেকশন আমরা বলি, রিফ্র্যাকশন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিছুই না, লাইট ওয়েভ এসে পড়ছে, মানে ফোটন, ফোটন ভাবলে ফোটন, তো প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইলেকট্রিক ফিল্ড আছে হুইচ ইজ টাইম ডিপেন্ডেন্ট। তাহলে টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড ফলিং অন, সব থেকে সিম্পল আমরা বলি ফলিং অন ইলেকট্রন হুইচ ইজ আ চার্জড পার্টিকেল। যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট, তাহলে এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের একটা ফোর্সড ভাইব্রেশন হবে, এবং যে কোনো ভাইব্রেটিং চার্জড পার্টিকেলই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জেনারেট করে। বা এভাবেও ভাবতে পারিস যে ইলেকট্রনের যেহেতু ফোর্সড ভাইব্রেশন হবে, তাহলে ইলেকট্রনটা যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছিল, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা খুবই উইক হয়, তাই ভাবনার সুবিধার জন্য এটাকে আমরা বাদও দিতে পারি। যদি শুধু ইলেকট্রিক ফিল্ডটাই ভাবি, তাহলে ইলেকট্রন একটা ইলেকট্রিক ফিল্ড সবসময় ক্রিয়েট করে। ইলেকট্রনের যখন ভাইব্রেশন হবে, তখন ইলেকট্রিক ফিল্ডটা নিশ্চয়ই টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড, আবার ইলেকট্রনটা মুভ করছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড উইক হলেও কিছুটা থাকবেই, এবং যেহেতু ইলেকট্রনটা মুভ করছে মানে ভাইব্রেট করছে, তাই এটাও টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড মানেই হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ডাইরেক্টলি দেখানো যায় যে দেয়ার ইজ আ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দিস। তাহলে এই যে রিফ্র্যাকশন আমরা বলি, সেটাও কিন্তু কিছুই না, বাইরে থেকে লাইট এসে পড়লো মেটেরিয়ালের উপর, তারপর ইলেকট্রনগুলো এই হলো ফোর্স ভাইব্রেশন হলো, ওরা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সব মিলিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করবে। প্রতিটা ইলেকট্রনই তাই করবে। এই যে প্রতিটা ইলেকট্রন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওয়েভ জেনারেট হবে, তাদের নিজেদের মধ্যে ইন্টারফিয়ারেন্স হয়ে মানে সুপারপোজিশন হয়ে তার যে নেট এফেক্ট, সেটাই হচ্ছে তোর রিফ্র্যাক্টেড রে। এবং এটা সমস্ত অপটিক্যাল ফেনোমেনার জন্যই ট্রু। তো এই রিলেশনটা হচ্ছে অলমোস্ট মানে সেটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলা যায়, কেননা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে পিওরলি রিলেটেড টু আর কি ইলেকট্রিক ফেনোমেনা, পোলারাইজেশন অফ দ্য সিস্টেম। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো অপটিক্যাল মানে রিফ্র্যাকশনের সঙ্গে রিলেটেড। তো দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা খুবই ভালো দেখতে রিলেশন আছে, সেটা হলো স্কোয়ার অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মেটেরিয়াল। তাহলে দেখছিস তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মাপাটা কতটা সহজ, বাড়িতে বসেই মাপতে পারবি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো ইজিলি মাপা যায়, কাচের স্ল্যাব রেখে কাগজে ছবি এঁকেই মাপা যায়। সো দ্যাট মিনস ক্লাউসিয়াস মসত্তি ক্লাউসিয়াস মতটিকে ইন টার্মস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এইভাবে লিখতে পারি, এবং তুই চাইলে বাড়িতে বসেই কোনো একটা মেটেরিয়ালের পোলারাইজেবিলিটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে পারিস। কেননা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে কোনো একটা মেটেরিয়াল যেটা মধ্যে দিয়ে লাইট অন্তত কিছুটা পাস, যে কোনো মেটেরিয়ালই পারবি না, বাড়িতে বসে যদি করতে হয় তাহলে তাকে এমন কোনো মেটেরিয়ালের করতে হবে যেটার অন্তত কিছুটা ট্রান্সপারেন্সি আছে। এ পাশ থেকে দেখে তোকে লাইটটাকে দেখতে পেতে হবে, যে মানে সেটা নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় যেটা বাড়িতে নিশ্চয়ই তোরা করেছিস, যে কাঁচের ব্লকটা রাখলাম, কাঁচের ব্লকের এ পাশে একটা কোনো অবজেক্ট রাখলাম, তারপরে এ পাশ থেকে অবজেক্টটাকে দেখছি, দেখে ওরকম একটা দাগ টেনে
ওই লাইট রেড আর কি পাথটা ট্রেস করা যায়, মানে এটা যেরকম হলো তারপর যেটা এভাবে এলো সেটা বোঝা যায়। ঠিক আছে, তো ওটা কাচের ব্লক রেখে করা যায়। তো অ্যাটলিস্ট এটা কাচের ব্লক নিয়ে এটা তোরা বাড়িতে করে দেখতে পারিস। কাচের ব্লক নিয়ে সেটা এনটা বার করে ফেললে তারপর এই ক্লাসিয়াস মসত্তি ইউজ করে কাচের ব্লকের মধ্যে একটাই টাইপ অফ অ্যাটম আছে এটা ধরে নিয়ে পোলারাইজেবিলিটিটা কত হচ্ছে। এবার কাচের ব্লকের ভেতরে কম্পোজিশন আলাদা হয়, এই আলফাটা ম্যাচ করবে না, কিন্তু কতটা আলাদা হলো বা কতটা কাছাকাছি হলো সেটা তোরা করে দেখতে পারিস। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে হ্যাঁ, তো 3 রকমের পোলারাইজেবিলিটি এবং পোলারাইজেবিলিটি ইজ, মানে পোলারাইজেবিলিটি depends critically, always it depends on frequency of the applied electric field. এই পার্টটা ইম্পর্টেন্ট। পোলারাইজেবিলিটি কিন্তু সবসময় ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পোলারাইজেবিলিটি। এখান থেকেই নর্মাল ডিসপারশন বা অ্যানোমালাস ডিসপারশনের ব্যাপারগুলো আসে। প্রথমে দেখি যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা গ্রাফিক্যালি কিরকম। 3 রকমের পোলারাইজেবিলিটি আছে, তার মধ্যে ডাইপোলার পোলারাইজেবিলিটির ভ্যালু is the highest, x axis এ ফ্রিকোয়েন্সি। সব থেকে লার্জ ভ্যালু হচ্ছে ডাইপোলার পোলারাইজেবিলিটি, কোথায় লিখি, আলফা ডাইপোলার। তার বড় কারণ হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের থেকে রোটেশনটা একটু বেশি সহজ, পট করে ঘুরে যায়। এবং লো ফ্রিকোয়েন্সিতে ডাইপোলার পোলারাইজেবিলিটির এফেক্টটাই ডমিনেট করে। এরপর যখন আমি ফ্রিকোয়েন্সি একটু বাড়াচ্ছি তখন আসে আয়নিক পোলারাইজেবিলিটি। এরপর ফ্রিকোয়েন্সি যখন আরো বাড়াবো তখন এই, এটা তো কনস্ট্যান্ট ছিল, তারপর ব্যাপারটা ফল করলো করে এইটা হলো। সো না, এভাবে দেখাবো না, এইটা হচ্ছে আলফা আয়নিক ডাইপোলার, তারপর আয়নিক, আর সবার লাস্টে যে হচ্ছে আলফা ইলেকট্রনিক। কিন্তু এই ট্রানজিশনের এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, এখানে একটুখানি বেড়ে কমে তারপরে এরকম হয়। দিস ইজ আলফা ইলেকট্রনিক। তারপরে আবার একটা এই নেচারটা আরো একবার দেখা যায় এরকম করে, তারপরে আবার সেটা নেগেটিভে চলে যায়। এটাকে তাহলে তুলে দিই, এরকম করে। এই হচ্ছে বিহেভিয়ার অফ ফ্রিকোয়েন্সি, এই হচ্ছে বিহেভিয়ার অফ পোলারাইজেবিলিটি উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি। এবং যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পোলারাইজেবিলিটি is related to
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অবভিয়াসলি রিলেটেড টু ডিসপারশন। কেননা প্রিজম ছোটবেলার জিনিস, প্রিজম বসিয়ে দেখেছিলাম যে বিভিন্ন জিনিসের বিভিন্ন ওয়েভলেন্থের জন্য বিভিন্ন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেই লাইটগুলো আলাদা আলাদা হয়ে গেল, সেটাকেই ডিসপারশন, প্রথম যখন ডিসপারশন শিখেছিলাম ওটাই আমরা শিখেছিলাম। তো দ্যাট মিনস পোলারাইজেবিলিটির সঙ্গে ডিসপারশনের সম্পর্ক আছে। এবং এই যে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু রিজিয়নে পোলারাইজেবিলিটির বিহেভিয়ারটা একটু কেমন একটা, তো এটাই হচ্ছে ক্লু যে ডিসপারশনের রিলেশনটাও, মানে ডিসপারশন ব্যাপারটাও সবসময় একই রকম থাকবে না, মাঝে মাঝে কিছু একটা অড টাইপের ব্যাপার থাকতে পারে। তো মানে কিছু কিছু ডিসপারশনের ক্ষেত্রে কিছু কিছু অ্যানোম্যালি থাকতে পারে। তো এটাকেই থিওরিটিক্যালি ক্যালকুলেট করলে পরিষ্কার বেরিয়ে আসবে যে অ্যানোম্যালাস ডিসপারশনের ব্যাপারটা কিরকম। তো তো এই হচ্ছে ওভারঅল। তাহলে এই এক্স অ্যাক্সিস হচ্ছে পোলারাইজেবিলিটি। আর ও আচ্ছা, একটা জিনিস একটু ঠিক বলা হলো না, সেটা হচ্ছে এই যে পার্টটা অ্যাকচুয়ালি এখানের যে ভ্যালুটা সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির ভ্যালু। ঠিক আছে, খুব হাই ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেবিলিটিই থাকে, সেখান থেকে যখন আমি লো ফ্রিকোয়েন্সিতে আসতে শুরু করি তখন আমি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি পাই প্লাস আয়নিক পোলারাইজেবিলিটি পাই, এবং ফ্রিকোয়েন্সি যদি আরো কম হয় তখন আমরা তার সঙ্গে ডাইপোলার পোলারাইজেবিলিটিও পাই। তো সরি, ডাইপোলার পোলারাইজেবিলিটি এটা অ্যাবসলিউট ভ্যালু নয়, ডাইপোলার পোলারাইজেবিলিটির ভ্যালু অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে টোটাল ব্যাপারটা, মানে এই পোর্শনটা হচ্ছে ডাইপোলার পোলারাইজেবিলিটি প্লাস আয়নিক পোলারাইজেবিলিটি প্লাস ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির ভ্যালু সব থেকে বেশি, আর লো ফ্রিকোয়েন্সিতে তিনটেই প্রেজেন্ট থাকে, সেই জন্য লো ফ্রিকোয়েন্সিতে ওভারঅল বা টোটাল পোলারাইজেবিলিটি পরিমাণটা হাইয়েস্ট। যত ফ্রিকোয়েন্সি কমাবো তত পোলারাইজেবিলিটির পরিমাণটা বাড়বে। আর ইন জেনারেল পোলারাইজেশনের ভ্যালুগুলো একটু স্মল রিজিয়ন বাদ দিলে পোলারাইজেশনের ভ্যালুটা মোটামুটি কনস্ট্যান্টই থাকে। কিছু কিছু পোর্শনে অ্যানোম্যালি দেখা যায়, যেখান থেকে বোঝা যায় যে ডিসপারশনের ক্ষেত্রেও একটা অ্যানোম্যালি দেখতে পাওয়া স্বাভাবিক। এইবার হচ্ছে থিওরি অফ পোলারাইজেবিলিটি। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ, আমরা মোটামুটি পোলারাইজেবিলিটির যা থিওরি করব সব ইলেকট্রনিক পোলারাইজেবিলিটিরই থিওরি করব। ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। প্রথমত যেটা ধরে নিচ্ছি সেটা হলো যে ইলেকট্রন is bound to an atom by harmonic force বা potential। ফার্স্ট অ্যাসাম্পশন যে বন্ডিংটা একটা স্প্রিং এর মতো। যখন স্প্রিং পড়েছিলি ছোটবেলায় তখন কি ভেবেছিলি যে সেটার একটা এই ধরনের এই লেভেলের অ্যাপ্লিকেশন পাওয়া যাবে? আমি তো স্প্রিং এর মোশন পড়ার সময় ভাবতাম যে স্প্রিং টিং এত বেশি পাত্তা পাচ্ছে কেন, স্প্রিং এর ব্যাপারটা তো ভাইটাল কেন। ওয়েল, তো এবার ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি হচ্ছে কি ডিউ টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য আয়ন কোর। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন ডিউ টু অ্যাপ্লিকেশন of static
প্রথম যে কেসটা আমরা স্টাডি করছি সেটা হলো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না যেটা আর কি। তো সেটাকে আমি ই লোকাল লিখি। একটা অ্যাটমের উপর যেটা কাজ করে সেটা তো লোকাল ইলেকট্রিক ফিল্ড। তো দ্যাট ইজ গিভেন বাই, তাহলে ব্যাপারটা কি হবে, কিছুই না, সব থেকে সহজ ইকুয়েশন, মাইনাস ই ইন্টু ই লোকাল, একটা টোটাল ফোর্স, এবং দিস ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে এটা। এই বা কে এক্স এভাবে লিখতে পারিস, কে এক্স কে ইকুয়াল টু এম ওমেগা নট স্কোয়ার এক্স। এই ওমেগা নটটা কি, এটা হচ্ছে দিস ইজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্যাট বন্ড, মানে হারমোনিক ফোর্স দ্বারা বাউন্ড আছে, এবং অবভিয়াসলি দিস উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল of the material. NaCl এর ক্ষেত্রে যা হবে KCl এর ক্ষেত্রে সেটা হবে না, একটা অন্য কিছু হবে। আচ্ছা, এটাকে সলভ করে আমরা ডাইরেক্টলি পাবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো এক্সট্রা তো ডিসপ্লেসমেন্ট, তাহলে এবার সেই পার্টিকুলার অ্যাটমের জন্য ডাইপোল মোমেন্টটা হচ্ছে মাইনাস ই ইন্টু এক্স। Therefore, the static electronic পোলারাইজেবিলিটি, এখানে আমরা ইলেকট্রনের চার্জটাকে ইউজ করেছি, অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট মানে তো যে কোনো একটা চার্জ, মানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটাই দেওয়া হয়, কিন্তু যেহেতু আমরা ইলেকট্রনের পোলারাইজেবিলিটি বার করছি তার জন্য আমরা ইলেকট্রনের চার্জটা এখানে ইউজ করলাম। স্ট্যাটিক ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি is given by alpha static, সেটা কি হবে, ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই ই লোকাল মাইনাস এক্স। ই লোকাল হচ্ছে এম ওমেগা নট স্কোয়ার এক্স multiplied by minus e, অর্থাৎ e স্কোয়ার বাই এম ওমেগা নট স্কোয়ার। তাহলে ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনের মাস ইন্টু এইটা, তার মানে দাঁড়ালো যে বন্ডের নেচারটার উপর যেহেতু ওমেগা নট স্কোয়ার আছে, এম ওমেগা নট স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই বন্ডটার করেসপন্ডিং কে, অনলি কে, বন্ডটার করেসপন্ডিং যে ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের চার্জটা তো ইউনিভার্সাল, কিন্তু মূলত পোলারাইজেবিলিটিটা ডিপেন্ড করছে অন দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ডিং বিটুইন ইলেকট্রন অ্যান্ড দ্য আয়ন কোর। এটা গেল স্ট্যাটিক ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। যেহেতু ইলেকট্রিক অ্যাপ্লাইড ফিল্ডটা স্ট্যাটিক, তাই এই পোলারাইজেবিলিটিটা কিন্তু এখানে কোনো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সের ব্যাপার নেই, এটা শুধুমাত্র ওমেগা নট ডিপেন্ডেন্ট। কিন্তু যখন আমি ডাইনামিক পোলারাইজেবিলিটি ক্যালকুলেট করব, অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করব, তাহলে সেখানে আমি তাহলে একটা টাইম ডিপেন্ডেন্স ঢুকিয়ে দিই, ধরে নিই যে আমার অ্যাপ্লাইড ফিল্ড হচ্ছে ই লোকাল সাইন ওমেগা টি। তাহলে সেক্ষেত্রে আমার ফোর্স ইকুয়েশন হবে
Newton's second law, m d2x dt2 plus m omega naught square equal to minus e local sin omega t. ঠিক আছে, তাহলে this is an equation of forced vibration of electron. এবার আমরা একটা ট্রায়াল সলিউশন নেব ক্যালকুলেশনটাকে একটু শর্টে করার জন্য। x equal to x naught sin omega t. In that situation, মানে যদি আমি এটা পুট করি তাহলে আমি পাচ্ছি m minus omega square plus omega naught square x naught minus c into local. এটা তোরা সেই রেজোনেন্স অ্যানালিসিস করার সময় যেরকম করেছিলি। তাহলে ডাইপোল মোমেন্ট হবে, ডাইপোল মোমেন্টের অ্যামপ্লিটিউড পার্টটা হবে এই। পরিষ্কার দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড ফিল্ডের ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে গেলে এক্স নট মানে রেজোনেন্স কন্ডিশনে এই অ্যামপ্লিটিউডটা প্রচন্ড হাই এবং করেসপন্ডিং ডাইপোল মোমেন্টটাও প্রচন্ড হাই। Under this মানে from this আর কি it follows that electronic polarizability is e square by m omega naught square minus omega square. This is according to the classical theory. এইবার কোয়ান্টামটা খুব আলাদা নয়, তবে একটা ফ্যাক্টর এক্সট্রা ঢুকবে, একটা ছোট চেঞ্জ হবে। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি এটা হয়ে যাবে e square by m। এখন তো এটা কোয়ান্টাম মেকানিক্যাল হারমোনিক অসিলেটর, ঠিক আছে। একটা এক্সট্রা ফ্যাক্টর ঢুকবে এফ আই জে সাম ওভার জে ওমেগা আই জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা নট। এই ওমেগা নটটা চেঞ্জ হয়ে গেল, ওমেগা নটের জায়গায় এলো ওমেগা আই জে। এবার কথাটা হচ্ছে যে এফ আই জেটা কি, যেটা আমি প্রথম দেখতে পাচ্ছি। এফ আই জে হচ্ছে it is the oscillator strength of, এবার এটার নতুন জিনিস, ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন। এই ট্রানজিশন পার্টটাই নতুন, between atomic states I and J। এটা দেখ ক্লাসিক্যালি যখন আমি করছিলাম, এবার ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরের এনার্জি কিন্তু কোয়ান্টাইজড নয়, ঠিক আছে। ফলে সেখানে এত কিছু আর কি মানে সেটাতে কোনো কমপ্লিকেশনস নেই, জাস্ট সিম্পলি অসিলেট করছিল। এবার যেটা অ্যাপ্লাই করলাম তার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, ফোর্সড ভাইব্রেশন হলো,
এবার ফোর্স ভাইব্রেশনের আন্ডারে মানে অ্যামপ্লিটিউড পার্টটা আর কি, অ্যামপ্লিটিউড পার্টটা এক্সপ্রেশনটা চেঞ্জ হলো, এবং সেখান থেকে আমি এটাও দেখতে পাচ্ছি যে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হলে এক্স নটটা খুবই হাই হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। কোয়ান্টাম মেকানিক্যালি যেহেতু বাজে হচ্ছে ছবিটা, যেহেতু হারমোনিক অসিলেটরের আলাদা আলাদা এনার্জি স্টেট আছে, এনার্জি স্টেট আই, এনার্জি স্টেট জে, যখন ডাইপোলটা অসিলেট করবে তখন ডিফারেন্ট এনার্জি স্টেটের মধ্যে ওর ট্রানজিশন হবে, কেননা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, সিস্টেমের এনার্জি চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আন্ডার দ্য অ্যাপ্লাইড ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি মানেই দেয়ার ইজ সাম পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল আর এটা চার্জ পার্টিকেল, তার মানে সিস্টেমের এনার্জি চেঞ্জ হচ্ছে। তাহলে এবার ডিফারেন্ট এনার্জি স্টেটস আছে, ঠিক আছে? তো যখনই অসিলেশন হচ্ছে মানে ফোর্সড ভাইব্রেশন হচ্ছে, তখনই বিভিন্ন এনার্জি স্টেটের মধ্যে ট্রানজিশন হচ্ছে। তো এই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশনের স্ট্রেংথটা বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন রকম, ঠিক আছে? মানে এই মনে কর গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটের ট্রানজিশনের যা প্রবাবিলিটি, যত সহজে হবে ট্রানজিশনটা, হয়তো ফার্স্ট থেকে সেকেন্ডের ট্রানজিশনের প্রবাবিলিটি হয়তো তার থেকে মানে বেশি, সেটা হয়তো আরো বেশি ইজি, মানে এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে। সেটা এগেন পার্টারবেশনের মধ্যে, পার্টারবেশন থিওরিতে আরো ডিটেলে ডিসকাস করা থাকে। তো সেইটার উপর পোলারাইজেবিলিটিটা ডিপেন্ড করবে, কেননা এই যে ট্রানজিশনটা হচ্ছে, কত সহজে ট্রানজিশন হচ্ছে বা ট্রানজিশন হচ্ছে না, সেটার উপর ইলেকট্রনের মুভমেন্টটা নিশ্চয়ই ডিপেন্ড করবে। কারণ ট্রানজিশনটা যদি অসম্ভব হয়, একেবারে মনে করে একটা স্টেট, কোনো একটা পার্টিকুলার আই থেকে কোনো একটা পার্টিকুলার জেতে ট্রানজিশনের কোনো চান্সই নেই, তাহলে সেই পার্টিকুলার আই জের জন্য কিন্তু এফ আই জেটা জিরো। তখন কিন্তু ইলেকট্রনটা মানে তখন কিন্তু আর অ্যাটমটা পোলারাইজড হচ্ছে না। মানে অ্যাটমটা আদৌ পোলারাইজড কতটা হবে, ডিসপ্লেসমেন্ট কতটা হবে, সেটা কিন্তু এখন মানে অ্যালাউড হতে পারে, আবার অ্যালাউড নাও হতে পারে। একটা প্রবাবিলিস্টিক ব্যাপার এর মধ্যে ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে? কেননা কোয়ান্টাম থিওরিতে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টের, যেহেতু ইলেকট্রনটা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর এবং কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের এনার্জি কোয়ান্টাইজ, তাই এখানে বিভিন্ন এনার্জি স্টেটস আছে, এবং ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে বিভিন্ন এনার্জি স্টেটের মধ্যে আপ ডাউন হচ্ছে, তাই তাদের মধ্যে ট্রানজিশন প্রবাবিলিটি কতটা, তার উপর পোলারাইজেবিলিটিটা ম্যাটার করে যাচ্ছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি শুধুমাত্র অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করে না, এফআইজ এর উপরেও ডিপেন্ড করে। তাহলে এখানে সিস্টেমের কি কি প্রপার্টি ঢুকছে, এখানে একটা ঢুকছে এফআইজে, আরেকটা ঢুকছে ওমেগা আইজে। ক্লিয়ার? আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তাহলে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, তাহলে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির সঙ্গে ওমেগা স্কোয়ারের ডিপেন্ডেন্সটা, অ্যাকচুয়াল ডিপেন্ডেন্সটা কোয়ান্টাম মেকানিক্যালটাই ধরি। সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে এই তলাটা কমবে, অর্থাৎ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি বাড়বে। এই বিহেভিয়ারটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে ওই গ্রাফটাতে? এই বিহেভিয়ারটা এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রিকোয়েন্সি বাড়লে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটিটা বাড়ছে, ঠিক আছে? দিস ইজ নর্মাল বিহেভিয়ার। তারপরে যে কমতে শুরু করলো এই পার্টটা, এবং কমে কমে একেবারে নেগেটিভ হয়ে গেল, এই পার্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানোমালাস বিহেভিয়ার, ঠিক আছে? ইনফ্যাক্ট আয়নিকের ক্ষেত্রেও মানে এই একই ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। এবার একটা জিনিস তোরা দেখতে পাচ্ছিস যে এই পার্টটার এক্সপ্লেনেশন কিন্তু অলরেডি হয়ে গেল, আমরা ফোর্সড ভাইব্রেশন ধরেই এই জিনিসটা পেয়ে গেলাম। এখন তাহলে সমস্যা হচ্ছে, তাহলে এইটা আমরা কি করে পাবো? এই পোর্শনটা তো আমি পেলাম না।
আমি যে থিওরিটা ডেভেলপ করলাম সেখানে আমি এই পার্টটা পেলাম না। এই পার্টটা পাওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি শুধু ফোর্সড ভাইব্রেশনে কাজ হবে না। যেহেতু ফোর্সড ভাইব্রেশনে পেলাম না, দিস ইজ হাউ সায়েন্স ডেভেলপস। যেহেতু ফোর্সড ভাইব্রেশনে অ্যানোমালাস পার্টটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমি আর একটা জিনিস, একটাই তাস আছে আমার, সেটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। এটাই আমি এখনো পর্যন্ত থিওরিতে ঢোকাইনি। তাহলে এখন আমাকে ড্যাম্পড ভাইব্রেশনের কনসেপ্টটা ঢোকাতে হবে টু এক্সপ্লেন দ্য অ্যানোমালি অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স। যদি ওখান থেকেই ব্যাপারটা হয়ে যেত তাহলে আর আমরা ড্যাম্পিং ট্যাম্পিংয়ে যেতাম না। ড্যাম্পড vibration and polarizability এবং refractive index। এই পার্টটা খুবই ভালো আছে গ্রিফিথসের ইলেকট্রোডাইনামিক্সে। এটার আমি জাস্ট এই পোর্শনটা আমি তোদের পাঠিয়ে দেবো, মানে ইয়েটা, মেটেরিয়ালটা। আচ্ছা, তাহলে আমরা লেট আস কনসিডার ড্রাইভিং ফোর্সটাকে ধরি কিউ ইন্টু ই নট কস ওমেগা টি। এইবার নিউটনস ল হবে এম ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু টোটাল ফোর্স অর্থাৎ এফ ড্রাইভিং প্লাস এফ ড্যাম্পিং, যেটা আমরা নতুন ধরছি, বাকিগুলো আগেই ধরেছি, প্লাস এফ বাইন্ডিং। বাইন্ডিং যেটার মধ্যে ওই স্প্রিং কনস্ট্যান্টটা আসে বা ওমেগা নট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেখান থেকে আসে। Therefore m d2x dt2 প্লাস ড্যাম্পিংটাকে বাঁদিকে এনেছি m গামা dx dt। গামা হচ্ছে ওই ড্যাম্পিং কনস্ট্যান্ট, প্লাস m ওমেগা নট স্কোয়ার এক্স বাইন্ডিং ফোর্স ইকুয়াল টু কিউ ই নট কস ওমেগা টি। এইবার আমরা একটা জিনিস একটু আলাদা করব আগেরটার থেকে। আগের বারে আমরা ট্রায়াল সলিউশন যেটা ধরেছিলাম সেটা আমরা পুরোটাই, সেটা আমরা রিয়েল ধরেছিলাম, ঠিক আছে? কিন্তু এইবার আমরা ট্রায়াল সলিউশনটা ইমাজিনারি ধরবো। তার কারণ ইমাজিনারি ধরবো অর্থাৎ একটা কমপ্লেক্স কোয়ান্টিটি ধরবো এক্সটি কে, অ্যামপ্লিটিউডটাকেও কমপ্লেক্স ধরবো। এই তার কারণ কমপ্লেক্সটা এই জন্য ধরলাম কারণ এখানে আমরা ড্যাম্পিংটাকে ঢুকিয়েছি, ঠিক আছে? এবার যদি ড্যাম্পিংটা না থাকতো তাহলে ব্যাপারটা একটা প্রপার ওয়েভ যেমন হয় তেমন হতো, ওয়েভ মোশন। কিন্তু ড্যাম্পিং থাকার ফলে এক্সপেক্টেড যে এখানে একটা অ্যাবজর্পশন থাকবে, ঠিক আছে? এবার অ্যাবজর্পশন থাকবে, এটা তোরা যখন রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে দিয়ে ওয়েভ মানে কোয়ান্টাম কি বলবো পার্টিকেল প্রপাগেশন এটা যখন করেছিলি,
তখন এটা নিশ্চয়ই মনে আছে যে যেটা ওয়েভ ভেক্টর ছিল, ওয়েভ ভেক্টরের একটা রিয়েল পার্ট থাকছিল আর একটা ইমাজিনারি পার্ট থাকছিল, এবং ওভারঅল ব্যাপারটা e টু দ্য পাওয়ার i মানে এই আর কি, তো e টু দ্য পাওয়ার i kx এরকম ধরে আমরা সলিউশনটা শুরু করেছিলাম। তো এবার তার মধ্যে যে রিয়েল পার্টটা হচ্ছে e টু দ্য পাওয়ার i kx, আর ইমাজিনারি পার্টটা তাহলে কি হচ্ছে e টু দ্য পাওয়ার i ইন্টু i kx, অর্থাৎ e টু দ্য পাওয়ার মাইনাস kx। তো বক্তব্য হচ্ছে যে যে কোনো মানে ওয়েভ ভেক্টর বা এই ধরনের যে কোয়ান্টিটি গুলো, সেগুলোর ইমাজিনারি পার্ট ইজ ইউজুয়ালি রিলেটেড টু দ্য অ্যাবজর্পশন। মানে আলটিমেটলি এটাকে আমরা ঘুরিয়ে নাকে হাত দিলাম, ঠিক আছে? অ্যাবজর্পশন মানে এটা এক্সপোনেনশিয়ালি ফল করছে অ্যাবজর্পশন, কিন্তু আমি ওয়েভ ভেক্টরটাকে ইমাজিনারি মানে কমপ্লেক্স কোয়ান্টিটি ধরার ফলে একটা সিম্পল ক্যালকুলেশন থেকে ডাইরেক্টলি অ্যাবজর্পশনের কনসেপ্টটা বেরিয়ে এলো। সেই জন্য কোথাও এবার একই জিনিস কিন্তু এখানেও আমরা অ্যাপ্লাই করছি, তার মানে এগুলো হচ্ছে খুব জেনারেল ট্রিক। তো কোথাও যদি অ্যাবজর্পশন হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে, তাহলে অরিজিনাল ইকুয়েশনেই প্যারামিটারগুলোকে কমপ্লেক্স ধরে প্রবলেমটাকে সলভ করলে অ্যাবজর্পশনের ফেনোমেনাটা অটোমেটিক্যালি থিওরি থেকে বেরিয়ে আসে। যেহেতু এখানে আমরা ড্যাম্পিং ফোর্স ধরেছি, তাই এখানেও আমরা প্রথম থেকেই একটা জেনারেল কেস ধরবো। তারপর যদি আমরা দেখি যে মানে অঙ্ক করতে করতে দেখতে পাবো যে হয়তো দেখতে পেলাম এক্স নটটা পুরোটাই রিয়েল, সেটা আমরা পার্ট অফ দ্য সলিউশন হিসেবে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। কিন্তু প্রথমে আমরা জেনারেলাইজড সলিউশন ধরছি, হুইচ ইজ আ কমপ্লেক্স সলিউশন। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ট্রিক। ওয়েল, আচ্ছা, তো এইগুলো এটাকে এই এক্সটি কে এখানে যদি পুট করি, দেন উই উইল গেট এক্স নট ইকুয়াল টু কিউ বাই এম ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই গামা ওমেগা ই নট। ঠিক আছে, এখানে অবভিয়াসলি মানে e টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি এটাকে ভেঙে কস আর সাইন করেছি, বা শুধু কস ওমেগা টি, হ্যাঁ শুধু কস ওমেগা টি। আচ্ছা, এটাকে বসিয়ে দেখি কি হচ্ছে, যেহেতু রাইট হ্যান্ড সাইডে কস ওমেগা টি রেখেছি। হ্যালো হ্যালো দেবলীনা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, অনুরাধা দি বলছেন? হ্যাঁ, ও এই দিদি, কালকে টেক্সট করেছিলাম তোকে, তোর জন্মদিন ছিল। হ্যাঁ, ও খুব ভালো থাকিস, সেই জন্য হ্যাঁ, আবার ফোন করলাম। আচ্ছা আচ্ছা দিদি, আমি না দিদি আমি এখন ক্লাস নিচ্ছি, আসলে আমি ক্লাসে নিয়েই ফোন করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই হ্যাঁ আমার হ্যাঁ, টেক্সটটা দেখে নিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিদি, ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাসটা নিয়েই ফোন করছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ 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 দিদি, রাখছি। এক্স নট দুবার আছে মাইনাস আই ওমেগা হোল স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি প্লাস এম গামা minus I omega x naught to the power minus I omega t plus m omega naught square q e naught cos omega t. cos omega t cos omega t। আচ্ছা,
ওকে, সেই জন্য এইটা আমি করলাম। তো এখানে এই to the power minus I omega t minus I m, m গুলোকে উঠিয়ে দিই, minus I gamma omega x naught plus omega naught square x naught এটা equal to q by m e naught cos omega t। তো এখানে অ্যাকচুয়ালি যেটা করেছে সেটা হচ্ছে e to the power minus I omega t গুলোর শুধু রিয়েল পার্টটাকে কনসিডার করেছে। এটা অ্যাকচুয়ালি এটা করলে বেটার হতো যদি আমরা এই জিনিসটাকেও e to the power minus I omega t করতাম, সেটাই বেটার। এটাকে পাল্টে দিই। ঠিক আছে, তাহলে এটা আমাদের টাইম ডিপেন্ডেন্ট ফোর্স। এবং ট্রায়াল সলিউশনে আমরা একই ধরনের মানে অ্যাপ্লাইড ফোর্সকে ফলো করছে এই ধরনের একটা ট্রায়াল সলিউশন নিয়েছি, তারপরে সেটাকে বসিয়ে এটার মধ্যে পুট করে ক্যান্সেল আউট করে অ্যামপ্লিটিউড পার্টটা এইটা পাওয়া গেছে। অ্যামপ্লিটিউড পার্টের মধ্যে কিন্তু উই হ্যাভ এই যে যেটা বলছিলাম যে আমরা ট্রায়াল সলিউশন কমপ্লেক্স নিয়েছি এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ড্যাম্পিং গামাটা থাকার জন্যই ট্রায়াল সলিউশনটা কিন্তু মানে অ্যামপ্লিটিউড পার্টটাই কমপ্লেক্স। ড্যাম্পিংটা না থাকলে এটা হতো না, ড্যাম্পিংটা থাকার জন্য অ্যামপ্লিটিউড পার্টটাই কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে গেছে। তো যেহেতু আমরা এক্স নট পেয়ে গেছি, so now we are in a position to find out the dipole moment. Dipole moment is q x, which is a function of time, and this is equal to q square by m omega naught square minus omega square। এগুলো কিন্তু সবই ক্লাসিক্যাল থিওরি চলছে। e naught e to the power minus I omega t। এই এখানে x naught এর জায়গায় এটা বসিয়েছি আর বাকিটা যা আছে সেটাই। তাহলে আমাদের ডাইপোল মোমেন্ট ইট ইজ অসিলেটিং, টাইম ডিপেন্ডেন্ট ডাইপোল মোমেন্ট। এই ধরনের ডাইপোল মোমেন্ট থেকেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হয়। From here we can see that the polarization of the system is a complex quantity. So polarization this is a complex quantity. ডাইপোল মোমেন্ট যেটা আছে সেটাকে সিম্পলি নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব। n q square by m। এইবার এই যে ওমেগা নট এটা তো একটা পার্টিকুলার ইলেকট্রনের জন্য, একটা পার্টিকুলার বন্ডিং এর জন্য, কিন্তু এবার যদি আমার যে টাইপস অফ মলিকিউলস থাকে তাহলে ডিফারেন্ট মলিকিউলের বাইন্ডিং ডিফারেন্ট হবে, তাহলে ওমেগা জে হবে। যে টাইপস অফ মলিকিউলস তাহলে তাদের ডিফারেন্ট টাইপ অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেগুলো ওমেগা জে।
আর ধরা যাক যে মানে there are fj number of electrons which has the natural frequency omega j। তাহলে যদি সেটা হয় তাহলে এখানে একটা চলে আসবে সামেশন, এখানে হবে fj সাম ওভার j ওমেগা j স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই গামা j। ড্যাম্পিংটাও ডিফারেন্ট মলিকিউলের জন্য ডিফারেন্ট। তারপর এটাকে আমরা এইভাবে লিখছি, কমপ্লেক্স ইলেকট্রিক ফিল্ড, কমপ্লেক্স পোলারাইজেশন অফ দ্য সিস্টেম। এফ জে হচ্ছে যতগুলো ইলেকট্রনের ওমেগা জে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, জে টাইপস অফ মলিকিউলস। পোলারাইজেশন ইজ কমপ্লেক্স। এখান থেকে তাহলে কি পাওয়া যেতে পারে? আশা করি এই রিলেশনটা মনে পড়ছে যে polarization is related to the electric field by the susceptibility of the system। কিন্তু এক্ষেত্রে polarization complex, সুতরাং susceptibility is also complex। Susceptibility is complex। তাই এখানে এইটা এটার মাথায় এই। From that we get the complex susceptibility of the system। This is equal to এইটা divided by epsilon naught this one, অর্থাৎ n q square by m epsilon naught summation fj omega j square minus omega minus I gamma j omega। এরপর আমাদের ওই রিলেশনটা ইউজ করতে হবে, কেননা আস্তে আস্তে আমরা এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দিকে এগোবো। ঠিক আছে, কেননা আমরা এখানে নর্মাল ডিসপারশন আর অ্যানোমালাস ডিসপারশন এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে সাসেপ্টিবিলিটি পেয়ে গেছি, এবার পারমিটিভিটির দিকে যেতে হবে। সো কমপ্লেক্স পারমিটিভিটি ইজ ইকুয়াল টু 1 প্লাস কমপ্লেক্স susceptibility। So the complex permittivity is 1 plus n এই পুরো জিনিসটা q square by epsilon naught sum over j minus I gamma j omega। এবং এই জিনিসটা this is equal to n square। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স is equal to this। এইবার আমাদের দেখতে হবে যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করতে হবে। তার জন্য একটু ওয়েভ ভেক্টরের ব্যাপারটাকে দেখতে হবে। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন অফ ইলেকট্রোডাইনামিক্স, সেখান থেকে
আমরা যে ওয়েভ ইকুয়েশনটা পাই, যেটা আগে বলছিলাম, ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশনকে কম্বাইন করলে এই জিনিসটা পাওয়া যায়। ও, কমপ্লেক্সটা আগে লিখবো না, এটা ভ্যাকুয়ামে বলছি, ঠিক আছে। ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশনের কার্ল টার্ল নিলে পরে জাস্ট কার্ল আর ডাইভারজেন্স নিতে হয়, আর কিছু করতে হয় না। ভ্যাকুয়ামে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে আমরা এখন যে ডাইইলেকট্রিক নিয়ে কাজ করছি সেটার ক্ষেত্রে এইটা জাস্ট চেঞ্জ হবে বলতে, এটা কমপ্লেক্স পারমিটিভিটি অফ আ মিডিয়াম কমপ্লেক্স, মিউনটটা মিউনটে রাখি, যেহেতু এটাকে কমপ্লিকেটেড করছি না আর কি, যেহেতু অ্যাপ্রক্সিমেটলি ওরা একই থাকে ইভেন ইনসাইড আ মিডিয়াম। এটা হচ্ছে আমার বর্তমানে ইকুয়েশন ইন দ্য ডাইইলেকট্রিক। তাহলে গ্রুপ ভেলোসিটি যেটা সিস্টেমের মধ্যে দিয়ে, বা ওয়েভ ভেলোসিটি যেটা, সেইটা তো তাহলে হবে 1 / √, এইটা স্কোয়ার রুট অফ কমপ্লেক্স পারমিটিভিটি মাল্টিপ্লাইড বাই মিউ নট। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েভ ভেক্টর। একটা সিঙ্গেল মানে প্লেন ওয়েভ সলিউশনের ক্ষেত্রে রিলেশন বিটুইন ওমেগা অ্যান্ড ভি ইজ ওমেগা ইকুয়াল টু কেভি। তো কমপ্লেক্স কোয়ান্টিটির ক্ষেত্রে দিস বিকামস ওমেগা ইকুয়াল টু কমপ্লেক্স কে, মানে যেহেতু ভি এর মধ্যে এখন একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আছে, অ্যাকচুয়ালি ভি হ্যাজ বিকাম আ কমপ্লেক্স কোয়ান্টিটি, এইটা। Therefore, our complex wave vector is এই জিনিসটা, ঠিক আছে। কমপ্লেক্স ওয়েভ ভেক্টর এই জিনিসটা, এবং এই যে ইকুয়েশনটা সেটার কমপ্লেক্স সলিউশন হচ্ছে এটা ভেক্টর টু দ্য পাওয়ার I kz মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এটাই আমার আগে লেখা উচিত ছিল, যে কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি তার কমপ্লেক্স সলিউশন হচ্ছে এটা, যেটার জন্য বা যেখানে ওমেগা is this a product of complex wave vector into v, v is given by this, সেটা এখান থেকে ডাইরেক্টলি আমরা লিখতে পারি, therefore complex wave vector is given by this, ঠিক আছে। এবার এটাকে আমি রিয়েল আর ইমাজিনারি পার্টে যদি ভেঙে লিখি তাহলেই দেখা যাবে যে the imaginary part is related to the absorption, যেটা একটু আগেই আরেকবার আমি দেখিয়েছিলাম, e to the power I kz minus omega t e to the power minus kz. The imaginary part relates to the absorption. এখন আমি এপসাইলন আরটা পেয়েছিলাম
এটা ছিল আমার এপসাইলন আর। এখান থেকে আমি কমপ্লেক্স ওয়েভ ভেক্টরটা বের করব। ঠিক আছে, তো কমপ্লেক্স ওয়েভ ভেক্টর ওয়াজ ইকুয়াল টু কেভি। এটা ছিল কমপ্লেক্স ওয়েভ ভেক্টরটা ছিল ওমেগা বাই ভি। ভি ইকুয়াল টু আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টার্মে যদি লিখি তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে সি বাই এন, অর্থাৎ এইটা এন ওমেগা বাই সি। এন মানে হচ্ছে স্কোয়ার রুট অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, হেন্স ওমেগা বাই সি স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস আই গামা জে ওমেগা। আচ্ছা, এক মিনিট। দাঁড়া, জাস্ট এ মিনিট। একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এম এপসাইলন নট আছে। এপসাইলন নট হবে আর ও না, ঠিকই আছে। ওকে, দিয়ে এটা স্কোয়ার রুট। ঠিক আছে, তারপরে বাইনোমিয়াল এক্সপেনশন করে জাস্ট ফার্স্ট অর্ডারটা নেব। হায়ার অর্ডার টার্মস আর নেগলিজিবল। সরি, স্কোয়ার। ঠিক আছে, এবার এই জিনিসটার নিচে একটা ইমাজিনারি আছে। এবার আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো কমপ্লেক্স ওয়েভ ভেক্টরের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করতে হবে। তো এটা তো খুবই সিম্পল টাস্ক। This is my real part and this is imaginary part. So we can directly write k এবং the real part and the imaginary part. So the real part will be আচ্ছা থাক, সি যেমন করে বার করে। প্লাস আই গামা জে ওমেগা, আর নিচে হচ্ছে ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস গামা জে স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এই পোর্শনটা করেসপন্ডস টু দ্য রিয়েল পার্ট অর্থাৎ কে, এই পোর্শনটা করেসপন্ডস টু দ্য ইমাজিনারি পার্ট অর্থাৎ এইটা। সুতরাং our refractive index which is a real quantity
refractive index is related to the real part of the wave vector, which is ck by omega, and this is equal to 1 plus nq square by 2m epsilon naught summation fj real partটা omega j square minus omega square divided by omega j square minus omega square whole square plus gamma j square omega square. এই হচ্ছে আমার রিলেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভার্সাস ওমেগা। আর আরেকটা পার্ট হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, যেটা টুয়াইস কে হবে, তার কারণ ইলেকট্রিক ফিল্ডটা ফল করছে ই টু দ্য পাওয়ার মাইনাস কে এক্স, কিন্তু অ্যাবজর্পশন আমরা মেজার করি উইথ রেসপেক্ট টু ইন্টেন্সিটি, যেটা কিনা ই স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল থাকে, অর্থাৎ 2k। ঠিক আছে, মানে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে i ইকুয়াল টু i নট ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স, তো ইন্টেন্সিটি হচ্ছে মড স্কোয়ার, তার মানে কে এটার স্কোয়ার হয়ে এটা 2k হয়ে যাবে, তাহলে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে 2k, which is equal to nq square omega square m epsilon naught c দরকার নেই সামেশন এফ জে গামা জে, পুরোটাই ড্যাম্পিং পার্টটার জন্য হচ্ছে, আর নিচটা একই রকম। এই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, যখন আমরা আচ্ছা এই ওমেগা জেটা কি, এটা হচ্ছে সিস্টেমের প্রপার্টি, ঠিক আছে, এই ওমেগা জেটা। তো যখন আমরা ওমেগা জে, মানে এখানে দুটো রিজিয়ন আছে ক্লিয়ারলি, যখন আমরা ওমেগা জের কাছাকাছি আছি আর যখন আমরা ওমেগা জের কাছাকাছি নেই, when we are around omega j আর when we are far from omega j। যখন আমরা we are far from omega j, তখন omega j square minus omega square is a large quantity, দূরে আছি ওমেগা জের থেকে, মানে ফ্রিকোয়েন্সিটা, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সিটা, omega j square minus omega square is a large quantity, it is much larger than the damping, তাই ড্যাম্পিং এর এফেক্টটা এখানে নেগলিজিবল। যখন ড্যাম্পিং এর এফেক্ট এখানে নেগলিজিবল হবে, তখন সামেশনের ভেতরে জিনিসটা হবে এই জিনিস, এইটা হয়ে যাবে, which is exactly, এটা কিসের মতো, ওই জাস্ট আগে যখন পেয়েছিলাম, আগে এই যে এক্স্যাক্টলি এটার মতন হয়ে গেল। এটা কোয়ান্টাম এক্সপ্রেশনটা, আমরা এটা তো পুরো ক্লাসিক্যাল থিওরি করলাম, তো এক্স্যাক্টলি এরকম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়লে পোলারাইজেবিলিটি বাড়ছে, এবং এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে। যখন ফ্রিকোয়েন্সি বাড়ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে, এটা নর্মাল বিহেভিয়ার। ইফ উই প্লট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এদিকে, ফ্রিকোয়েন্সি এদিকে, তো ইট ইজ সামথিং লাইক দিস। কিন্তু যখনই আমরা কোনো একটা ওমেগা জের কাছাকাছি চলে এলাম, ধরা যাক এটা ওমেগা জে, তখন কিন্তু ড্যাম্পিংটা ইম্পর্টেন্ট, তখন এই অ্যাপ্রক্সিমেশনটা আর করা যাবে না, তখন অরিজিনাল রিলেশনটা এটাই থাকবে, অর্থাৎ দিস ওয়ান। তখন কিন্তু ওমেগা বাড়লে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো, যখন ওমেগা বাড়ছে তখন এই জিনিসটা, মানে এই পুরো রিলেশনটাই ভ্যালিড থাকছে, ওমেগা বাড়ছে, ওমেগা বাড়লে এটা পজিটিভ আছে, তাই ওমেগা বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কমবে। তার একটা বড় কারণ হচ্ছে গামা জে, ড্যাম্পিং কোএফিসিয়েন্টটা এতটাই বেশি যে এটার এফেক্ট এবং এটার এফেক্টকে মানে ইনফ্লুয়েন্স করবে, মানে ওভারশ্যাডো করে দেবে, কেননা এখানে তো অনেক রকম ভাবে ডিপেন্ডেন্সটা হচ্ছে। ওমেগা যখন ইনক্রিজ করছে তখন এই পার্টটা
ডিক্রিজ করছে প্রথমত, এই পার্টটাও ডিক্রিজ করছে, আবার এই পার্টটাও কিন্তু ডিক্রিজ করছে। তার মানে ওমেগা জের কাছাকাছি যখন আছি তখন যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তখন এই জিনিসটা আর এই জিনিসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কমাচ্ছে, এই জিনিসটা শুধুমাত্র রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে বাড়াচ্ছে। তো এই দুজনের ওভারঅল এফেক্ট এটার উপর ডমিনেট করবে এবং তার ফলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল ফল। তারপর একটা সার্টেন টাইমের পরে এটা আবার বাড়তে থাকবে। এই যে মাঝের যে পোর্শনটা, দিস ইজ অ্যানোমালাস ডিসপারশন। কেননা কচিজ রিলেশন যেটা সাধারণত যেটা হয়, মোস্ট অফ দ্য মানে স্পেকট্রামের শুধুমাত্র এই ছোট ছোট পোর্শনগুলো বাদ দিলে যেখানে সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি আছি সেখানে ড্যাম্পিংটা ডমিনেট করে, অ্যাবজর্পশন হয় এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এই যে ফল করে। কিন্তু এই পার্টটা বাদ দিলে বাকি সমস্ত জায়গায় কিন্তু n ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, অর্থাৎ ওয়েভলেংথ বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে, আর ওয়েভলেংথ বাড়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কমা। ঠিক আছে, তার মানে সিম্পলি ব্যাপারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে এবং ফ্রিকোয়েন্সি বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে, অর্থাৎ নর্মাল ডিসপারশন। কিন্তু কিছু কিছু রিজিয়ন থাকে, সেটা কোন রিজিয়ন? ন্যাচারাল ফ্রিকোয়েন্সির আশেপাশে যখন আমি থাকবো তখন কচিজ রিলেশন হোল্ড করে না। তাহলে এটা হচ্ছে কচি রিলেশন, দিস ইজ কচিজ রিলেশন। আর এইটা যেটা পেয়েছি এইটা হচ্ছে কচি সেলমায়ার্স রিলেশন। ঠিক আছে, কচি সেলমায়ার রিলেশনে অ্যানোমালাস ডিসপারশনটা দেখা যায়, আর কচিস রিলেশন হচ্ছে অনলি ফর দ্য নর্মাল ডিসপারশন। এই ক্লাসটা এতটাই থাকবে। এইবার তোরা একটা জিনিস করবি, সেটা হচ্ছে আচ্ছা তোরা এটা একটু নিজেরা ট্রাই করিস তো, যে যখন আমরা নর্মাল ডিসপারশন রিজিয়নে আছি, অর্থাৎ এটা নেগলিজেবল, ড্যাম্পিং পোর্শনটা নেগলিজেবল, তখন তো জাস্ট এইটুকু হবে। সেখান থেকে কচি রিলেশনটা প্রুভ করতে পারছিস কিনা একটু দেখবি তো। ওমেগার জায়গায় ল্যামডার ফর্মুলা বসিয়ে একটা বাইনোমিয়াল এক্সপেনশন করতে হবে, যেহেতু এটা নিচে আছে। প্রুভ মানে এটাও কচিজ রিলেশন, কিন্তু গামা যে ওমেগাটাকে উড়িয়ে দিলে যেটা পাই সেটাও কচিজ রিলেশন, কিন্তু কচির মোস্ট পপুলার ফর্মটা তো এটাই ল্যামডার রেসপেক্টে। সেই জন্য এখান থেকে কচিজ রিলেশনটা বের করতে পারছিস কিনা সেটা দেখবি, সেটা একটা টাস্ক, 1 নম্বর টাস্ক। আর 2 নম্বর টাস্ক হচ্ছে হ্যাঁ 2 নম্বর টাস্ক হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এখানে আমরা পাচ্ছি কি 1 প্লাস সামথিং। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সি বাই ভি। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সি বাই ভি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবসময় 1 থেকে বেশি হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখ, এখানে উপরে ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আছে। যদি ওমেগা জে স্কোয়ারটা স্মলার দেন ওমেগা স্কোয়ার হয়ে যায়, ওমেগা জে স্কোয়ারের থেকে ওমেগা স্কোয়ার যখন বড় হবে তখন তো এখানটা নেগেটিভ হয়ে যাবে, তখন তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ সি উইল বি স্মলার দেন ভি। তাহলে কি এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে ভায়োলেট করলো? এই দুটো কোশ্চেন একটু বাড়িতে ভাববি। এটা তো হয়ে যাবে, এটা তো সিম্পল ম্যাথমেটিক্স, এটা একটুখানি বাইনোমিয়াল এক্সপেনশন করলে এটা বেরিয়ে যাবে। ওমেগার সঙ্গে ল্যামডা যে রিলেশন সেটা পুট করবি, এটা চলে আসবে। কিন্তু এইটা একটু ভাববি যে যখন ওমেগা যেটা ওমেগা মানে ওমেগাটা যখন ওমেগা জের থেকে বড় তখন এই পার্টটা নেগেটিভ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 থেকে ছোট, সি এর থেকে ভি বড়, তাহলে এটা কি
থিওরি অফ রিলেটিভিটিকে ভায়োলেট করছে? এই দুটো ভাববি। যেগুলো আমি ভাবতে বলছি সেগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো না, তোরা নিজেরাই ভেবে ভেবে আমাকে বলবি। ওকে, ঠিক আছে, ব্যাস।